আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আজকে রাসায়নিক বন্ধনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমরা গত পার্টে রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ এবং সর্বশেষে আয়নিক বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা গত ভিডিওটি দেখোনি তাদের জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আশা করি দেখে নিবা। আমরা আজকে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি। তোমরা আয়নিক বন্ধনে দেখেছো যে দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়েছিল এবং এই ইলেকট্রন আদান প্রদান একটি ধাতব এবং একটি অধাতব পরমাণুর মধ্যে হয়েছিল। ইলেকট্রন আদান প্রদানটি কিভাবে হয়েছিল? ইলেকট্রন আদান প্রদানটি এভাবে হয়েছিল যে তুমি তোমার একটা ফ্রেন্ডকে চকলেট গিফট করলা এবং সে তোমার চকলেটটি নিল। এক্ষেত্রে তোমাদের মধ্যে একটা সুসম্পর্ক বা একটা বন্ধন সৃষ্টি হলো। অর্থাৎ একটি মৌল ইলেকট্রন আরেকটি মৌলকে দিয়ে দিয়েছে এবং সেই মৌলটি সে ইলেকট্রন গ্রহণ করে তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছিল এবং সেই বন্ধনটি ছিল আয়নিক বন্ধন। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হবে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে না। এখানে দুটি মৌলের মধ্যে ইলেকট্রন শেয়ার মানে ভাগাভাগি হবে। এই শেয়ারিং বা ভাগাভাগি করা আসলে কী জিনিস? শেয়ার বা ভাগাভাগি করার বিষয়টি আমরা অনেকে জানি, তারপরে একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেয়ারিং বিষয়টি তোমাদেরকে শেয়ার করি। ধরো স্কুলের টিফিন পিরিয়ডে তুমি একটি অপরিচিত বন্ধুর সাথে একসাথে টিফিন করছো। তো তুমি যদি তোমার টিফিনের কিছু অংশ তাকে দাও এবং সে যদি তার টিফিনের কিছু একটা অংশ তোমাকে দিল, তাহলে তোমাদের মধ্যে এই টিফিন ভাগাভাগি করার পর অবশ্যই তোমাদের মধ্যে একটি ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং সেই বন্ধুটি তোমার কাছে আর কখনো অপরিচিত হয়ে থাকবে না এবং তোমাদের মধ্যে একটা শক্ত বন্ধুত্ব তৈরি হবে। এইভাবে মৌলগুলো পরস্পর ইলেকট্রন শেয়ার করে তাদের মধ্যে বন্ধুত্ব বা বন্ধন সৃষ্টি করে। আমরা আয়নিক বন্ধনে দেখেছি একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হতো, বাট সমযোজী বন্ধনে দুটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগি হবে। ধাতু এবং অধাতু অবশ্যই তোমরা চিনেছো গত ভিডিওতে। যে সমস্ত পরমাণুর নামের শেষে আম শব্দটি থাকবে সেগুলো ধাতু। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, রেডিয়াম। এবং সাধারণত যে সমস্ত পরমাণুর নামের শেষে আম শব্দটি থাকবে না আমরা জেনেছি সেগুলো হচ্ছে অধাতব পরমাণু। এখন দুইটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিংটা কিভাবে হবে? ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগি দুইটি পরমাণুর মধ্যে সমান সমান হবে। অর্থাৎ কোনো একটি মৌল যদি একটি ইলেকট্রন শেয়ার করে তাহলে এই মৌলটিও একটি ইলেকট্রন শেয়ার করবে। যদি এই মৌলটি দুটি ইলেকট্রন শেয়ার করে তাহলে এই মৌলটিও দুটি ইলেকট্রন শেয়ার করবে। অর্থাৎ দুটি অধাতব পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে তাদের মাঝখানে ইলেকট্রনের যুগল বা ইলেকট্রনের জোড় গঠন করবে। তারপর তাদের মাঝখানে যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়াগুলো থাকবে সেই জোড়াগুলো তারা উভয়ে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করবে। এটাই হচ্ছে সমযোজী বন্ধনের বেসিক। তো এবার আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় তা দেখব। আমাদের অনলাইন মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমযোজী বন্ধনের উপর ভিডিও পাবা, বাট সেই ভিডিওগুলো দেখার পর তোমরা আজকে আমার এই ভিডিওটি দেখবা, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোর সাথে এই ভিডিওটির তুলনামূলক পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাহলে চলো এবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয় সেটি দেখি। তাহলে তোমাকে যদি বলে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হবে, তো আমরা জানি নাইট্রোজেন হচ্ছে N এবং হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। তো আমরা মৌল দুটির নাম শুনে বুঝতে পারছি যে এই মৌল দুটির কারো নামের শেষে আম শব্দটি নেই, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন অধাতু। আর আমরা জানি যে দুইটি অধাতুর মধ্যে সবসময় সমযোজী বন্ধন গঠিত হয়। দুটি মৌলের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হবে এটি ব্যাখ্যা করার পূর্বে প্রথমে সেই মৌল দুটির ইলেকট্রন বিন্যাস তোমাকে দিতে হবে।
তাহলে চলো আমরা মৌল দুটির ইলেকট্রন বিন্যাস করি। আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং নাইট্রোজেনের শেষের কক্ষপথে 3 আর 2 5টি ইলেকট্রন রয়েছে। তো তোমাদের কাছে কি মনে হচ্ছে, নাইট্রোজেন কি স্থিতিশীল? কখনোই না, কেননা নাইট্রোজেনের শেষের কক্ষপথে ম্যাজিক নাম্বার 8টি ইলেকট্রন নেই। এই ম্যাজিক নাম্বার 8টি ইলেকট্রন পাওয়ার জন্যই সে হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তোমরা খেয়াল করো যে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে পি উপশক্তি স্তরটি আসছে। এই পি উপশক্তি স্তর 3টি অরবিটালে বিভক্ত হয়, একটি হচ্ছে পিএক্স, আরেকটি হচ্ছে পিওয়াই এবং আরেকটি হচ্ছে পিজেড। পিএক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর পি অরবিটাল, পিওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পি অরবিটাল, আর পিজেড হচ্ছে জেড অক্ষ বরাবর পি অরবিটাল। তাহলে এখন আমরা এই 2p উপশক্তি স্তরকে 3টি অরবিটালে বিভক্ত করব। তাহলে ইলেকট্রন বিন্যাসটি দাঁড়াবে এইরকম 1s2 2s2। এই 2p কে আমরা 3 ভাগ করব, 2px 2py এবং 2pz। তাহলে 2p তে কয়টি ইলেকট্রন ছিল? 3টি ইলেকট্রন। এই 3টি ইলেকট্রন এখন আমরা এই 3টি অরবিটালকে ভাগ করে দিয়ে দেব, অর্থাৎ 2px পাবে একটি ইলেকট্রন, 2py পাবে আরেকটি ইলেকট্রন এবং 2pz পাবে আরেকটি ইলেকট্রন। এই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব। হাইড্রোজেনের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের একটি মাত্র কক্ষপথ এবং সেখানে একটি মাত্র ইলেকট্রন থাকে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যখন 2টি মৌলের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় তখন সেই 2টি মৌলের মধ্যে একটি মৌলকে লিডার হিসেবে বাছাই করতে হয়। একটি মৌলকে আমরা লিডার হিসেবে কিভাবে বাছাই করব? তো লিডার বাছাই করার প্রক্রিয়াটি হচ্ছে এরকম, 2টি মৌলের মধ্যে যেই মৌলের বাইরের কক্ষপথে সবচেয়ে বেশি সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকবে সেই মৌলটিকে আমরা লিডার বা কেন্দ্রীয় মৌল হিসেবে বাছাই করব। এই ট্রিক্সটি অনেকে না জানার কারণে সমযোজী বন্ধনকে ভালো করে বুঝতে পারে না। তাহলে আমরা এখন দেখব নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কাকে আমরা লিডার হিসেবে বাছাই করব। তো আমরা জানি লিডার হিসেবে বাছাই করতে গেলে আমাকে সর্বশেষ কক্ষপথটি দেখতে হবে। সর্বশেষ কক্ষপথে 2 2 2 2, যেখান থেকে 2 এইটুকু হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি কি 5টি ইলেকট্রন রয়েছে। এই 5টি ইলেকট্রনের মধ্যে একটি হচ্ছে জোড় ইলেকট্রন এবং বাকি 3টি হচ্ছে কি বিজোড় বা সিঙ্গেল ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে। এবার আমরা হাইড্রোজেনের দেখি, হাইড্রোজেনের তো একটি মাত্র কক্ষপথ এবং সেখানে বিজোড় ইলেকট্রন রয়েছে একটি। তাহলে এবার বলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটির মধ্যে আমরা কাকে লিডার হিসেবে বাছাই করব? নাইট্রোজেনকে, কেননা নাইট্রোজেনের বাইরে 3টি বেজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধনটি কিভাবে হবে? এখন আমার এই কথাটি তোমরা খুবই মন দিয়ে শোনো। যাকে আমরা লিডার হিসেবে বাছাই করেছি এই লিডারের বাইরের কক্ষপথে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে এই মৌলটিকে তত সংখ্যক আসতে হবে। তাহলে দেখো নাইট্রোজেনের বাইরের কক্ষপথে কয়টি বেজোড় ইলেকট্রন রয়েছে? 3টি বেজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে নাইট্রোজেনের সাথে বন্ধন তৈরি করতে গেলে 3টি হাইড্রোজেন পরমাণুকে আসতে হবে, অর্থাৎ একটি নাইট্রোজেন পরমাণু লিডার হিসেবে কেন্দ্রে অবস্থান করবে এবং তাকে ঘিরে মোট 3টি হাইড্রোজেন পরমাণু থাকবে। এভাবেই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে। তাহলে এই ঘটনাটি আমরা এখন ইলেকট্রনিক ডায়াগ্রামের মাধ্যমে দেখব। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রনিক ডায়াগ্রাম দিই তাহলে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, নাইট্রোজেনের দ্বিতীয় কক্ষপথে একটি জোড় ইলেকট্রন, জোড় ইলেকট্রনটিকে আমরা এখানে দিলাম।
আর বাকি যে 3টি বেজোড় ইলেকট্রন রয়েছে সেই সিঙ্গেল ইলেকট্রন 3টিকে আমরা সুবিধা মতো 3টি জায়গায় দিতে পারি। আমি এইখানে প্রথমটি দিলাম, এইখানে দ্বিতীয়টি দিলাম এবং এইখানে তৃতীয়টি দিলাম। তাহলে আমাদের নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল এবং সে মাঝখানে থাকবে। এর সাথে বন্ধন তৈরি করতে কয়টি হাইড্রোজেন পরমাণুকে আসতে হবে? 3টি। কারণ নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 3টি বেজোড় ইলেকট্রন রয়েছে। যেই মৌলটি লিডার তার বাইরে যতগুলো বেজোড় থাকবে 1, 2, 3, বাকি মৌলটিকে ততটি আসতে হবে। অর্থাৎ এর সাথে হাইড্রোজেন আসবে, 3টি হাইড্রোজেন পরমাণু আসবে, 3টি হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রনিক ডায়াগ্রাম হচ্ছে তার শেষের কক্ষপথে একটি সিঙ্গেল ইলেকট্রন। এখন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে ঘটবে এটি? নাইট্রোজেন পরমাণুটি কেন্দ্রে অবস্থান করবে। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে দেখতে পাচ্ছি আমরা 2টি ইলেকট্রন এবং শেষের কক্ষপথে দেখতে পাচ্ছি একটি জোড়া ইলেকট্রন আর 3টি বেজোড় ইলেকট্রন। এই 1টি, 2টি এবং 3টি। এই 3টি বেজোড় ইলেকট্রনের কাছে 3টি হাইড্রোজেন পরমাণু আসবে। প্রথমে একটি হাইড্রোজেন পরমাণু এই বেজোড় ইলেকট্রনের কাছে আসবে। এই একটি হাইড্রোজেন পরমাণু এই বেজোড় ইলেকট্রনটির কাছে এসেছে। হাইড্রোজেনের কাছে কয়টি ইলেকট্রন ছিল? একটি ইলেকট্রন। সেই ইলেকট্রনটি এখন সে নাইট্রোজেনের এই ইলেকট্রনের সাথে শেয়ার করবে। আরেকটি হাইড্রোজেন পরমাণু এই বেজোড় ইলেকট্রনের কাছে আসবে। তাহলে সেখানে আরেকটি হাইড্রোজেন পরমাণু আসলো। এই হাইড্রোজেনের বাইরে কয়টি ইলেকট্রন ছিল? একটি ইলেকট্রন। সেই ইলেকট্রনটি সে এখানে শেয়ার করবে নাইট্রোজেনের সাথে। আরেকটি হাইড্রোজেন পরমাণু এই বেজোড় ইলেকট্রনটির কাছে আসবে। এসে সে এখানে তার সাথে থাকা যে সিঙ্গেল ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি এই নাইট্রোজেন ইলেকট্রনের সাথে শেয়ার করবে। এখন দেখো, এই 2টি ইলেকট্রন, একটি হচ্ছে ব্ল্যাক কালারটি হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন এবং রেড কালারটি হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। অর্থাৎ এই 2টি ইলেকট্রন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে ভাগাভাগি হচ্ছে। তার মানে এই 2টি ইলেকট্রনের মালিক হাইড্রোজেনও আবার নাইট্রোজেনও। এখন এই 2টির ইলেকট্রনের মালিক যদি হাইড্রোজেন হয়, তাহলে তুমি দেখো হাইড্রোজেনের বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন হলো? 2টি ইলেকট্রন। তার মানে প্রতিটি হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন অর্জিত হয়েছে। আর আমরা জানি যে মৌলের একটি মাত্র কক্ষপথ, সে 2টি ইলেকট্রন পেলেই স্থিতিশীল হয়ে যাবে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রতিটি স্থিতিশীলতা অর্জন করেছে। এবার আমরা দেখি এই 2টি ইলেকট্রনের মালিক যদি নাইট্রোজেন হয়, তাহলে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? তো দেখতে পাচ্ছি নাইট্রোজেনের বাইরের কক্ষপথে 2টি, 3, 4, 5, 6, 7, 8টি ইলেকট্রন। অর্থাৎ নাইট্রোজেনের বাইরের কক্ষপথেও 8টি ইলেকট্রন অর্জন হয়েছে। তার মানে 2টি মৌল স্থিতিশীলতা অর্জন করেছে। এভাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন শেষে কি যৌগ তৈরি হয়? N হচ্ছে 1টি এবং H হচ্ছে 3টি। তার মানে H হচ্ছে 3। অর্থাৎ এই যৌগটির নাম হচ্ছে আমরা জানি অ্যামোনিয়া। তার মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এইভাবে ইলেকট্রন শেয়ার করে অ্যামোনিয়া যৌগ উৎপন্ন করে। এখন এই বন্ধনটিতে একটু খুবই মনোযোগের সাথে দেখো, তাহলে তুমি দেখতে পাবা এই যে ইলেকট্রন জোড়া, এই ইলেকট্রন জোড়াটি হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধন সৃষ্টি করছে। তার মানে আমরা বলতে পারি এই ইলেকট্রন জোড়াকে বলতে পারি আমরা বন্ধন জোড়। তাহলে এটা হচ্ছে কি? বন্ধন জোড়। কেন বন্ধন জোড়? কারণ এই 2টি ইলেকট্রন জোড়া দ্বারা 2টি পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে এই 2টি এই জোড়াটি দ্বারা কি হয়েছে? আর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে। তার মানে এইটাও একটি বন্ধন জোড় এবং ঠিক একইভাবে এটাও একটি বন্ধন জোড়। তার মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যখন বন্ধন তৈরি হয়, সেই যৌগটিতে 3টি বন্ধন জোড়। সেই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি 3টি বন্ধন জোড়। এবং এই জোড়াটি দেখো, এই জোড়াটি দিয়ে কিন্তু কারোর মধ্যে বন্ধন সৃষ্টি হচ্ছে না। তার মানে এই জোড়াকে আমরা বলতে পারি হচ্ছে মুক্ত জোড়। মুক্ত জোড়, তার মানে এই জোড়াটি কোনো ধরনের বন্ধন সৃষ্টি করছে না। অর্থাৎ NH3 যৌগে
তিনটি বন্ধন জোড় এবং একটি মুক্ত জোড় থাকে। তো আশা করি এই বন্ধন প্রক্রিয়াটি তুমি বিস্তারিত বুঝতে পেরেছো। তো সমযোজী বন্ধনের উপরে দুইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথমত তোমাকে বলবে যে অমুক এবং অমুক মৌলের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয়। যেমন তোমাকে যদি বলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয়, তখন তোমার প্রথম কাজটি হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কে কেন্দ্রীয় মৌল তাকে আগে নির্বাচন করা, এরপর তাদের মধ্যে বন্ধন প্রক্রিয়া তোমরা দেখাবা। কিন্তু যদি প্রশ্ন বলে যে PCl3 মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয়, তার মানে তোমাকে একটা যৌগ দেওয়াই আছে, সেই যৌগটির মধ্যে কিভাবে মৌলগুলোর বন্ধন গঠিত হচ্ছে সেইটা জানতে চেয়েছে। লক্ষ্য করো এখানে যৌগটি দেওয়াই রয়েছে এবং সেই যৌগটির মধ্যে দুটি মৌল রয়েছে, ফসফরাস এবং ক্লোরিন। এই ফসফরাস এবং ক্লোরিন আমরা জানি দুটি অধাতু, অর্থাৎ এদের মধ্যে অবশ্যই সমযোজী বন্ধন গঠিত হবে। যখন প্রশ্নে যৌগ দেয়াই থাকবে এবং সেই যৌগের মধ্যে মৌলগুলোর বন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলবে, তখন তোমার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। কেননা এক্ষেত্রে তোমাকে কেন্দ্রীয় মৌল নির্বাচন করতে হবে না, কেননা এখানে কেন্দ্রীয় মৌল দেওয়াই রয়েছে। তুমি দেখো এখানে ফসফরাস রয়েছে একটি, ক্লোরিন রয়েছে তিনটি। তাহলে এখানে প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা যে ফসফরাস একটি, ক্লোরিন তিনটি। যে পরমাণুটির সংখ্যায় কম থাকবে সেটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে ফসফরাস এখানে কেন্দ্রীয় মৌল হিসেবে মাঝখানে অবস্থান করবে এবং একে ঘিরে তিনটি ক্লোরিন পরমাণু তিন দিকে ইলেকট্রন শেয়ার করে PCl3 যৌগ গঠন করবে। চলো সমযোজী বন্ধনকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। তো এবার আমরা দেখব হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয়। তো হাইড্রোজেন হচ্ছে H এবং অক্সিজেন হচ্ছে O। তো আমরা দেখতে পাচ্ছি দুটি পরমাণুর নামের শেষে আম শব্দটি নেই, অর্থাৎ এই দুটি অধাতব পরমাণু। আর আমরা জানি অধাতব পরমাণুর মধ্যে সবসময় সমযোজী বন্ধন গঠিত হয়। তো বরাবরই প্রথমে যে কাজটি করতে হয়, দুটি মৌলের মধ্যে বন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করার পূর্বে প্রথমে এই মৌল দুটির আগে ইলেকট্রন বিন্যাস দিতে হয়। তো প্রথমে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে, তার মানে অক্সিজেনের প্রথম কক্ষপথে রয়েছে দুটি ইলেকট্রন এবং অক্সিজেনের শেষের কক্ষপথে রয়েছে 4 এবং 2 মোট 6টি ইলেকট্রন। তার মানে অক্সিজেন স্থিতিশীল না। আমরা আগের উদাহরণে জেনেছিলাম যে যদি কোনো মৌলের শেষে P উপশক্তি স্তর থাকে, তাহলে আমরা জানি যে এই P উপশক্তি স্তর 3টি অরবিটালে বিভক্ত হয়। অর্থাৎ এই P উপশক্তি স্তরকে আমরা যদি 3টি অরবিটালে বিভক্ত করি, তাহলে প্রথমটি হবে 2px, 2py, পরেরটি হবে 2pz। এখন এই p অরবিটালে যে 4টি ইলেকট্রন, এই 4টি ইলেকট্রনকে আমরা 3 ভাগ করব। 4টি ইলেকট্রনকে কিভাবে 3 ভাগ করব? 4টি ইলেকট্রন থাকলে আমরা প্রথমটিকে দেব 2টি এবং পরবর্তীগুলোকে 1টি করে দেব। প্রথম অরবিটালটির অধিকার বেশি থাকার কারণে সেখানে আমরা 2টো ইলেকট্রন দিলাম আর বাকি 2টি ইলেকট্রন পরের 2টি অরবিটালে দিলাম। তো আমরা গত উদাহরণে জেনেছি যে দুইটি মৌলের মধ্যে সমযোজী বন্ধন গঠন করার পূর্বে প্রথমে আমাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে লিডার বা কেন্দ্রীয় মৌল নির্বাচন করা। তো কেন্দ্রীয় মৌল নির্বাচন করার প্রসেসিংটা আমরা জেনেছি, আরেকবার মনে করে দিচ্ছি। আমরা জানি কোনো একটি মৌলের বাইরের কক্ষপথে যত বেশি বেজোড় ইলেকট্রন থাকবে সেই মৌলটিকে আমরা লিডার বা কেন্দ্রীয় মৌল হিসেবে বাছাই করব। তাহলে বলো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোন মৌলটিকে তোমার কাছে কেন্দ্রীয় মৌল বা লিডার মনে হচ্ছে? অক্সিজেনকে, কেননা অক্সিজেনের বাইরের কক্ষপথ 2 2 2 2। এই অক্সিজেনের বাইরের কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি একটি বেজোড় ইলেকট্রন, একটি বেজোড় কয়টি বেজোড় ইলেকট্রন? 2টি, আর বাকি 2টি হচ্ছে জোড় ইলেকট্রন। অর্থাৎ হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি বেজোড় ইলেকট্রন এবং অক্সিজেনের বাইরের কক্ষপথে 2টি বেজোড় ইলেকট্রন। তার মানে অক্সিজেনের বাইরের কক্ষপথে বেশি বেজোড় ইলেকট্রন রয়েছে, এই জন্য
অক্সিজেন হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল। তাহলে এবার বলো, অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন বন্ধন করতে আসে তাহলে কয়টি হাইড্রোজেন পরমাণুকে আসতে হবে? 2টি। আমরা আগে জেনেছি যে কেন্দ্রীয় মৌল বা লিডার যে তার বাইরে যতগুলো বেজোড় থাকবে বাকি মৌলটিকে তত সংখ্যক আসতে হবে। তাহলে অক্সিজেনের বাইরে কয়টি বেজোড় রয়েছে? 2টি বেজোড়। এখন অক্সিজেনের সাথে বন্ধন করতে আসলে 2টি হাইড্রোজেন পরমাণুকে আসতে হবে, 2টি হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা ইলেকট্রনিক ডায়াগ্রামের মাধ্যমে বন্ধনটি সম্পন্ন করি। তো আমরা যদি অক্সিজেনের ইলেকট্রনিক ডায়াগ্রাম দিই তাহলে দেখব অক্সিজেনের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। এবং দ্বিতীয় কক্ষপথে 2টি জোড় ইলেকট্রন। 2টি জোড় ইলেকট্রনকে আমরা সুবিধা মতো জায়গায় বসাই, এই এক জোড়া, এই এক জোড়া। আর বাকি 2টি হচ্ছে কি বেজোড় ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। এই সিঙ্গেল 2টাকে আমরা সুবিধা মতো জায়গায় একটিকে এই পাশে দিলাম আর একটাকে এই পাশে দিলাম। তাহলে এটি হচ্ছে আমার অক্সিজেনের ইলেকট্রনিক ডায়াগ্রাম। তাহলে এর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু আসবে? 2টি হাইড্রোজেন পরমাণু প্লাস 2, 2টি হাইড্রোজেন পরমাণু। আর আমরা জানি হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন, একটি মাত্র ইলেকট্রন। এখন একটি অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু কিভাবে ইলেকট্রন শেয়ার করবে সেটি পরের চিত্রে দেখি। তাহলে আমাদের অক্সিজেন হচ্ছে লিডার, অর্থাৎ এখানে অক্সিজেনটি কেন্দ্রীয় মৌল হিসেবে থাকবে। তো আমি অক্সিজেনকে এই পাশে কেন্দ্রীয় মৌল হিসেবে রাখছি। ওতে অক্সিজেন, অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং শেষের কক্ষপথে 2টি জোড় ইলেকট্রন, শেষের কক্ষপথে 2টি জোড় ইলেকট্রন। সেই জোড় ইলেকট্রনটি এখানে দিলাম এবং বাকি 2টি হচ্ছে বেজোড় ইলেকট্রন। এখন একটি অক্সিজেনের সাথে বন্ধন করতে কয়টি হাইড্রোজেন পরমাণু আসবে? 2টি হাইড্রোজেন পরমাণু। এই 2টি হাইড্রোজেন পরমাণু কোথায় আসবে? অক্সিজেনের যে বাইরে 2টি বেজোড় রয়েছে তার কাছে আসবে। তাহলে একটি হাইড্রোজেন পরমাণু গুটি গুটি পায়ে হেঁটে 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 এই বেজোড় ইলেকট্রনটির কাছে আসবে। তাহলে একটি হাইড্রোজেন এখানে আসবে, এসে তার মধ্যে থাকা যে ইলেকট্রনটি রয়েছে নিজের ইলেকট্রনটি, সেই নিজের ইলেকট্রনটি সে এখানে শেয়ার করবে। কেন শেয়ার করবে? কারণ সে অক্সিজেনের একটি পেয়েছে। অক্সিজেন যদি তাকে একটি ইলেকট্রন দেয় তাহলে অবশ্যই হাইড্রোজেনের উচিত হবে তার ইলেকট্রনটি দেওয়া এখানে। বাকি যে হাইড্রোজেন পরমাণুটি সেটি গুটি গুটি পায়ে হেঁটে 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 এই বেজোড় ইলেকট্রনটির কাছে আসবে, এসে এখানে বাকি হাইড্রোজেন পরমাণুটি তার সিঙ্গেল ইলেকট্রনটি যেটা নিজের মধ্যে ছিল সেটা এখানে শেয়ার করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি অক্সিজেন পরমাণু এবং 2টি হাইড্রোজেন পরমাণু পরস্পরের মধ্যে একটি করে ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করে কি যৌগটি গঠন করলো? ও হচ্ছে একটি আর হাইড্রোজেন 2টি, তার মানে H2O অর্থাৎ পানি। তাহলে আবার এই যৌগটি ভালো করে লক্ষ্য করে তোমাদের বলতে হবে যে এই যৌগটিতে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে এবং কয়টি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলতে কি বুঝি? যেই জোড়া দিয়ে 2টি মৌলের মধ্যে বন্ধন সৃষ্টি হয়। তাহলে এবার বলো এখানে কয়টি বন্ধন জোড় রয়েছে? 2টি, একটি এবং একটি। এই জোড়া দিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন সৃষ্টি হচ্ছে এবং এই জোড়াটি দিয়েও হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই যৌগটিতে বন্ধন জোড় রয়েছে কয়টি? 2টি। তাহলে এবার বলো মুক্ত জোড় রয়েছে কয়টি? 2টি। এই জোড়াটি দিয়ে কোনো বন্ধন সৃষ্টি হচ্ছে না, এই জোড়াটি দিয়েও কোনো বন্ধন সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মুক্ত জোড় রয়েছে 2 জোড়া, অর্থাৎ এখানে মুক্ত জোড় রয়েছে 2টি। তার মানে H2O পানি এমন একটি যৌগ যার মধ্যে বন্ধন জোড় এবং মুক্ত জোড় সমান সমান। তাহলে আজকে আমরা সমযোজী বন্ধনের বেসিক এবং 2টি উদাহরণের মাধ্যমে সমযোজী বন্ধনকে বিস্তারিত জানলাম। এই সমযোজী বন্ধনের উপরে কয়েকটি ভিডিও থাকবে। এর পরের ভিডিওতে আমরা দেখব সমযোজী বন্ধনের মাধ্যমে কিভাবে মৌলিক অণু গঠিত হয়
এবং তার পরের ভিডিওতে সমযোজী বন্ধনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আশা করছি আজকের ভিডিওটি দেখার পর সমযোজী বন্ধন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না এবং সমযোজী বন্ধন নিয়ে সকল প্রকার ভীতি তোমার আজকে থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সমযোজী বন্ধনের বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।